ক্লাস 12 সেমিস্টার 3 চ্যাপ্টার 3 এই যে অধ্যায়টি সমকালীন বিশ্বের নিরাপত্তার ধারণা, এইখান থেকে আমরা আজ সেকেন্ড পার্ট বা দ্বিতীয় অংশের আলোচনা শুরু করব, মানে এমসিকিউ আলোচনা শুরু করব। তোমরা আগের দিনের যে 25টি এমসিকিউ আলোচনা হয়েছিল তোমরা সেগুলো বুঝতে পেরেছ। এই যে অধ্যায়টি তোমরা যে বায়োলজি পড়েছ বা নিউট্রিশন পড়েছ বা পরিবেশ বিদ্যা পড়েছ বা পড়ছ, তার সঙ্গে অনেকটাই সম্পর্কযুক্ত। তোমাদের কাছে অবশ্যই বিষয়টা সহজে লাগবে। এটি একবারে নতুন অধ্যায়, যেটা তোমাদের এই সিলেবাসে, নতুন সিলেবাসে যোগ করা হয়েছে। প্রথমে যে কোশ্চেনটা আছে 26 দাগের কোশ্চেনটা, কোভ্যাক্সিন 3 কোভিডশিল্ড এই টিকা দুটি মাধ্যমে কোন রোগ প্রতিরোধ করা হয়েছিল? কোভিড-19। টিকাকরণের মাধ্যমে প্রতিরোধ করা যায় এমন একটি রোগের নাম। সবকটি, হামের টিকা আছে, পোলিওর টিকা রয়েছে, ইনফ্লুয়েঞ্জা টিকা রয়েছে, তাহলে এগুলো সবই টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়। সম্প্রতি কোভিড-19 মহামারী প্রতিরোধের জন্য কোন সংস্থা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিল? হু, WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা। IHR এর পুরো কথাটি কি? এর পুরো কথাটা হচ্ছে ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন। এই সংস্থাটি হুয়ের দ্বারা নির্ধারিত একটি আন্তর্জাতিক সংস্থা। এটি 19 শতকে তৈরি করা হয়েছিল, যা পরবর্তীকালে আবার 2005 সালে সার্স মহামারী SARS মহামারী যখন হয়, তারপর থেকে আবার এই IHR যে সংস্থাটি আছে তা পুনরায় গঠন করা হয়। হু কর্তৃক কত খ্রিস্টাব্দে IHR কর্মসূচিটি গৃহীত হয়? 1969 খ্রিস্টাব্দে। GOARN এর পুরো কথাটি কি? পুরো কথাটি হচ্ছে গ্লোবাল আউটব্রেক অ্যালার্ট অ্যান্ড রেসপন্স নেটওয়ার্ক। এটিও হু এর অধীনে গঠিত একটি সংস্থা, বা এটি হু এর অধীনে থেকেই কাজ করে। এর লক্ষ্য হচ্ছে রোগ পরীক্ষা করা, রোগের ঝুঁকি কতটা তা নির্ণয় করা এবং তা মোকাবিলা করতে সাহায্য করা। ERF এর পুরো কথাটি কি? এর পুরো কথাটি হচ্ছে ইমার্জেন্সি রেসপন্স ফ্রেমওয়ার্ক। এই ERF এটাও কিন্তু হুয়ের একটি আভ্যন্তরীণ বিষয়, যা সদস্য রাষ্ট্র এবং ক্ষতিগ্রস্ত যে সম্প্রদায় রয়েছে তাদেরকে সহায়তা করে এবং রোগের জরুরি অবস্থার মূল্যায়ন করে এবং রোগটিকে কিভাবে নির্মূল করা যাবে তার বিষয়েও আলাপ আলোচনা করে থাকে এই সংস্থাটি। GVSI এর পুরো কথাটি কি? পুরো কথাটি হচ্ছে গ্লোবাল ভ্যাকসিন সেফটি ইনিশিয়েটিভ। এই সংস্থাটি 2011 সালে হুয়ের নেতৃত্বে একটি দল, যেটা ভ্যাকসিন সুরক্ষার উপর একটি কৌশলগত নথি তৈরি করে, যাকে বলা হবে তোমার হচ্ছে গ্লোবাল ভ্যাকসিন সেফটি ইনিশিয়েটিভ। মানে এই গ্লোবাল ভ্যাকসিন সেফটি ইনিশিয়েটিভ যে সংস্থাটি, এটি ভ্যাকসিন সুরক্ষা এবং তার হচ্ছে কৌশলগত নথি যেগুলো আছে তার উপর কাজ করে। বর্তমান বিশ্বে পরিবেশগত নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় সমস্যা কি? জলবায়ু পরিবর্তন। FAO এর পুরো কথাটি কি? এর পুরো কথাটি হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এই ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এটি একটি বিশেষ স্বার্থ পূরণের জন্য ইউএনও গঠন করে। ইউএনওর যে 19টি উদ্দেশ্য সাধক সংস্থা রয়েছে তার মধ্যে একটি হলো ফাও। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো খাদ্য নিরাপত্তা বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নে সহায়তা করা। টেকসই বলতে সাস্টেনেবল ডেভেলপমেন্টে সহায়তা করা। এটি গঠিত হয়েছে 1945 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর ইতালির রোমে। FSI এর পুরো কথাটি কি? এর পুরো কথাটি হচ্ছে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। এই FSI এই যে সংস্থাটি, এটি হচ্ছে ভারত সরকারের পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীনে একটি সংস্থা, যা
দেশের অভ্যন্তরে যেসব বন সম্পদ আছে তার মূল্যায়ন করা ও পর্যবেক্ষণ করা। এটা গঠন করা হয়েছিল 1981 খ্রিস্টাব্দে, যার সদর দপ্তর দেরাদুন। কয়লা, তেল, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে উৎপন্ন হয় কি সবকটি কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড। এগুলি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধি পায়, যেটা জলবায়ু পরিবর্তনের অন্যতম একটি কারণ। বায়ু দূষণকারী একটি গ্যাস, তার নাম লিখতে বলা হয়েছে, অপশানে দেওয়া আছে সালফার ডাইঅক্সাইড। বায়ু দূষণের ফলে বৃদ্ধি পাচ্ছে কি ক এবং খ অ্যান্সার অ্যাসিড বৃষ্টি, বিশ্ব উষ্ণায়ন। তাহলে ওই অ্যাসিড বৃষ্টিটা কি? অ্যাসিড বৃষ্টি হলো শিল্প কারখানা এবং যানবাহন থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড গ্যাসগুলি বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে। এই বিক্রিয়া করার ফলে তৈরি হচ্ছে কি অ্যাসিড, যা বৃষ্টির সঙ্গে মিশে অ্যাসিড বৃষ্টি তৈরি করে। তারপরে আছে বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন হলো পৃথিবীর গড় পৃষ্ঠের যে তাপমাত্রা রয়েছে তা ক্রমবর্ধমানভাবে বেড়ে যাওয়াকে, যা মূলত হচ্ছে তোমার গ্রিনহাউস গ্যাসের কারণে হয়। তাহলে এখানে গ্রিনহাউস গ্যাসগুলো কি? গ্রিনহাউস গ্যাসগুলো হচ্ছে তোমার এমন গ্যাস যা পৃথিবীর বায়ুমণ্ডলের তাপ আটকে রাখে, ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। এই গ্যাসগুলি কি কি? এই গ্যাসগুলি হচ্ছে তোমার জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রোজেন অক্সাইড ও ওজোন গ্যাস। এগুলো তোমার হচ্ছে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী এই গ্যাসগুলি। অ্যাসিড বৃষ্টির ফলে মার্বেল নির্মিত ভাস্কর্যের যে ক্ষতি সাধন ঘটে তাকে কি বলে? স্টোন ক্যান্সার। স্টোন ক্যান্সারটা হচ্ছে মার্বেল বা পাথরের তৈরি স্থাপত্য ভাস্কর্য যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাসিড বৃষ্টির ফলে বিবর্ণ হয়ে যাচ্ছে। উদাহরণ দিলে তোমরা বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবে। তাজমহল মার্বেলে তৈরি, এই অ্যাসিড বৃষ্টির কারণে তাজমহল হলুদ রঙের হয়ে যাচ্ছে, মানে ওই মার্বেলগুলোতে ক্ষতের সৃষ্টি হচ্ছে, তার কারণেই তাজমহল হলুদ হয়ে যাচ্ছে, হলুদ রঙের হয়ে যাচ্ছে এই অ্যাসিড বৃষ্টির কারণে। কোন গ্যাসের প্রভাবে ওজোন স্তরের বিনাশ ঘটছে? গ্রিনহাউস গ্যাস। গ্রিনহাউস গ্যাসগুলো কি কি সেগুলো একটু আগে একটি প্রশ্নে আলোচনা করলাম আমরা। ওজোন স্তরের বিনাশের ফলে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। ওজোন স্তর তোমরা অনেকেই ভূগোলে পড়েছ, তাই তোমরা অবশ্যই ওজোন স্তর সম্পর্কে জানো। তোমরা ওজোন স্তর হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ স্তর, যেটা মূলত স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অবস্থিত, যেখানে O3 গ্যাসের পরিমাণ অনেক বেশি। O3 বলতে ওজোন গ্যাস, এর পরিমাণটা অনেক বেশি, যেটা কিনা সূর্যের যে অতি বেগুনি রশ্মি আল্ট্রা ভায়োলেট রেডিয়েশন সেই রশ্মিটাকে শুষে নেয়। এই শুষে নেওয়ার ফলে কি হচ্ছে, পৃথিবীর মধ্যে যে প্রাণ আছে, যে পরিবেশ আছে, সেটা অতি বেগুনি রশ্মির হাত থেকে বেঁচে যাচ্ছে বা রক্ষা পাচ্ছে। এটাই হচ্ছে ওজোন স্তরের কাজ, যদিও এটা আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমানে জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র সমস্ত কিছুই চরম সংকটের মুখে, কারণ পরিবেশ দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে। কৃষিক্ষেত্রে প্রয়োগ করা নাইট্রেট বা সালফেট জাতীয় রাসায়নিক পদার্থগুলি জলাশয়ের জলে মিশে তীব্র জলদূষণ ঘটায়। একে কি বলে? একে বলে ইউট্রোফিকেশন। তো এই বিষয়গুলি জেনে রাখা ভালো। ব্যাকটেরিয়ার মাধ্যমে অ্যামোনিয়া প্রথমে নাইট্রোট ও পরে নাইট্রেটে পরিণত হওয়াকে নাইট্রোফিকেশন বলে। এটা কৃষিক্ষেত্রের জন্য প্রয়োজন হয়, মানে গাছ সরাসরি অ্যামোনিয়া গ্রহণ করতে পারে না, তাই ব্যাকটেরিয়ার মাধ্যমে সেটা পরিবর্তন হয়ে যখন নাইট্রেটে পরিণত হচ্ছে তখন কিন্তু নাইট্রোজেন গাছ গ্রহণ করতে পারছে। এটাকে বলা হবে নাইট্রোফিকেশন। তারপরে আছে ইউট্রোফিকেশন। জলাশয়ে নাইট্রোজেন এবং ফসফরাসের মতো পুষ্টিগুণ, যার ফলে হচ্ছে শৈবাল বা তোমার ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন যেগুলো আছে সেগুলো বৃদ্ধি পায়। যখন জলাশয়ে নাইট্রোজেন এবং ফসফরাসের মাত্রা বৃদ্ধি পায় তখন এই যে শৈবাল, জুপ্লাঙ্কটন যেগুলো আছে সেগুলো অস্থায়ীভাবে বৃদ্ধি পায়, তার ফলে জল দূষণ হয়। এগুলো বলার কারণ
যদি কোনো সময় সংজ্ঞা টাইপের পড়ে যায়, নাইট্রোফিকেশন কি, ইউট্রোফিকেশন কি দিয়ে স্তম্ভ আকারে দিয়ে দেয়, তখন অসুবিধা হতে পারে। এই জন্যই এই সংক্ষিপ্ত আলোচনা। আর্সেনিক দূষণের ফলে সৃষ্টি হয় কি? ব্ল্যাকফুট ডিজিজ। এই ব্ল্যাকফুট ডিজিজ এটা কোথায় হয় বা কেন হয়? এই যে খনিজ কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র এবং শিল্প কারখানার যে বর্জ্য পদার্থ যেগুলো আছে, সেখান থেকেই আর্সেনিক পরিবেশে ছড়িয়ে পড়ে। তা পরবর্তীকালে কি হচ্ছে, এই আর্সেনিকগুলো ভূগর্ভস্থ জলের সঙ্গে মিশে যাচ্ছে, আর ভূগর্ভস্থ জল আমরা পান করছি। এর মাধ্যমে কিন্তু আর্সেনিক আস্তে আস্তে করে আমাদের শরীরে প্রবেশ করছে এবং রোগ ছড়াচ্ছে। এই ব্ল্যাকফুট ডিজিজ যেটা পশ্চিমবঙ্গ, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কোচবিহার, উত্তর দিনাজপুর এইসব জেলাগুলিতে এই রোগের প্রাদুর্ভাব রয়েছে। পারদ দূষণের ফলে সৃষ্টি হয় কি? মিনামাটা। ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্টি হয় কি? ইটাই রোগ। ক্যাডমিয়াম একটা পদার্থ, দূষিত পদার্থ, যা থেকে এই ইটাই রোগটি ছড়ায়। সীসা ঘটিত সংক্রমণের ফলে সৃষ্ট একটি রোগের নাম ডিসলেক্সিয়া। তোমরা হয়তো অনেকেই জানো সীসাকে ইংরেজিতে লেড বলে, তবে সরাসরি কিন্তু সীসার দ্বারা গঠিত রোগ ডিসলেক্সিয়া নয়। ডিসলেক্সিয়া এক ধরনের হচ্ছে শেখার অক্ষমতা বা তোমার যে স্নায়বিক ব্যাধি বা রোগ। অনেকে দেখবে বিকে ডি লেখে, বড় হাতের পিকে তারা কিউ লেখে বসে, ছোট হাতের কিউ লেখে বসে, 9কে 6 বোঝে, 6কে 9 বোঝে। এইভাবে উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম। এগুলো হচ্ছে ডিসলেক্সিয়া যাদের আছে তারা এইভাবে বিষয়গুলোকে দেখে। সাধারণত এটি মস্তিষ্কের বাম দিকের যে কার্যহীনতা, সেই কারণেই এই রোগটি হয়। তবে বাদবাকি যেগুলো আছে আর্থারাইটিস, অস্টিওপেরোসিস, অস্টিওমেলোসিস, এগুলো সবই হাড়ের রোগ। এই অস্টিওমেলোসিসকে রিকেট রোগও বলা হয়। একটি তেজস্ক্রিয় পদার্থ হল তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম। এরকম আরও আছে রেডিয়াম, রেডন, এগুলো হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। তেজস্ক্রিয় দূষণ ঘটায় এমন একটি পদার্থের নাম লেখো, রেডিয়াম। তাহলে তোমাদের এই যে চ্যাপ্টারটা বা এই যে অধ্যায়টা, এটাকে বুঝতে গেলে তোমাদেরকে ভূগোল, পরিবেশবিদ্যা, জীবনবিজ্ঞান, নিউট্রিশন এইসব বিষয়গুলো জানতে হবে। বা তারা যদি জানে, তোমরা যদি জানো, তাহলে কিন্তু এই অধ্যায়টা পড়তে অতি সুবিধা হবে। ঠিক আছে, আজ তোমাদের এই অধ্যায় সমকালীন বিশ্বের নিরাপত্তার ধারণা, এই যে অধ্যায়টা তৃতীয় নম্বর অধ্যায়, এখান থেকে আমরা 25টি MCQ প্রশ্নের আলোচনা করলাম, তার সঙ্গে সংক্ষিপ্ত আলোচনাও রয়েছে। দেখবে, পড়বে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।